রাজা বিক্রমের রাজ্যে সবাই সুখে ছিল। সেখানে চুরি, ডাকাতি বা অপরাধ করা লোকেদের কখনো রেহাই দেওয়া হতো না। একদিন রাজার দরবারে এক চোরকে পেশ করা হলো। মহারাজ কি জয় হোক! মহারাজ, আমরা একে হাতে নাতে ধরেছি। তোমার নাম কি? আমার নাম রামলাল মহারাজ। তুমি কি জানো না যে চুরির সাজা মৃত্যুদণ্ড? জানি মহারাজ, কিন্তু চুরি করা আমার মজবুরি ছিল। এমন কিসের বাধ্যবাধকতা, একটু খুলে বলো। বেয়াদবি মাফ করবেন, কিন্তু এই অবস্থায় যদি আমি চুরি করতে গিয়ে ধরা পড়ি তবে মৃত্যুদণ্ড শুধু আমারই হবে। কিন্তু যদি আমি চুরি না করি তবে আমার পুরো পরিবার না খেতে পেয়ে মারা যাবে। কি বলতে চাইছো? মহারাজ, আমি বেকার। পরিবারের দায়িত্ব পালনের জন্য আমি প্রথমবার চুরি করতে বেরিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ধরা পড়ে গেলাম। তাহলে এটা তোমার প্রথম অপরাধ, তাই না? হ্যাঁ মহারাজ। আর বেকারত্বের কারণেই তুমি চোর হয়েছ? হ্যাঁ মহারাজ। তোমার কি কাজ করতে ভালো লাগে না? না মহারাজ, আসলে আমাকে কেউ কাজ দেয় না। এমন কেন? ভগবানের কৃপায় আমার মধ্যে একটা বিশেষ গুণ আছে, কিন্তু আমার এই গুণই আমার জন্য অভিশাপ হয়ে দাগিয়েছে। এই কারণে কেউ আমাকে চাকরি দেয় না। সেই বিশেষ গুণটি কি আমাদের বলো। মহারাজ, প্রতি পূর্ণিমার রাতে আমি কারো না কারো সম্পর্কে স্বপ্ন দেখি, এবং ভবিষ্যতে সেই স্বপ্ন অবশ্যই সত্যি হয়। আমরা তোমার কথা বুঝতে পারলাম না, একটু খুলে বলো। আমি ভালো এবং খারাপ দুই ধরনেরই স্বপ্ন দেখি। যে ব্যক্তির সম্পর্কে আমি খারাপ স্বপ্ন দেখি, আমি তাদের সতর্ক করার জন্য আমার স্বপ্নের কথা তাদের বলি। আর যখন সেই স্বপ্ন সত্যি হয়ে যায়, তখন সেই লোকেরা আমাকে অশুভ মনে করে আর আমাকে চাকরি দেয় না। প্রজাদের কর্মসংস্থান দেওয়া রাজার কর্তব্য। আমি তোমাকে চাকরি দেব, কিন্তু তুমি অপরাধ করেছ, তাই শাস্তি তো পেতেই হবে। মহারাজ, কিন্তু সাজা শেষ হওয়ার পর তুমি আমার দরবারে এসো, আমি তোমাকে অবশ্যই চাকরি দেব। আপনার আদেশ আমার শিরোধার্য মহারাজ। তবে যাওয়ার আগে কি আমি আপনাকে আপনার স্বপ্ন সম্পর্কে বলতে পারি? মহারাজ, তুমি কি আমার সম্পর্কেও স্বপ্ন দেখেছ? হ্যাঁ মহারাজ। বলো, আমার সম্পর্কে তুমি স্বপ্নে কি দেখেছ? স্বপ্নটি অশুভ মহারাজ। যদি প্রাণরক্ষার আশ্বাস দেন তো আমি বলি। বলো। মহারাজ, প্রতিবেশী দেশের রাজা সুমিত্রা খুব তাড়াতাড়ি আপনার রাজ্য আক্রমণ করতে চলেছেন। কি বলছো সিপাহী? আমি বলেছিলাম তো মহারাজ যে আমার স্বপ্ন কখনো মিথ্যা হয় না। সিপাহী, যুদ্ধের প্রস্তুতি নাও। তখন রাজা বিক্রম রামলালকে বলেন, তুমি আমাদের রাজ্যের আইন ভেঙেছ, কিন্তু এই মুহূর্তে তুমি রাজা সুমিত্রার আক্রমণের খবর দিয়ে আমাদের সাহায্য করেছ। আমরা অনুপর অত্যন্ত প্রসন্ন এবং তোমাকে সাজা থেকে মুক্তি দিচ্ছি। ধন্যবাদ মহারাজ। আর তুমি ভবিষ্যতে কখনো চুরি করো না, তাই তোমাকে চাকরি দিচ্ছে। আমরা তোমাকে আমাদের রাজ্যের প্রধান দ্বাররক্ষক ঘোষণা করছে। ধন্যবাদ মহারাজ। পরের দিন থেকেই রামলাল মহলের প্রধান প্রবেশদ্বারে পাহারা দিতে শুরু করে। কিন্তু তার দুর্বলতার কারণে সে রাতে জেগে থাকতে পারত না। সুযোগ পেলেই সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ত। একদিন পূর্ণিমার রাতে যখন সে পাহারা দিচ্ছিল, তখন তার ঘুম আসতে শুরু করে। সারা নগরবাসীও ঘুমিয়ে পড়েছে, তাই আমিও কিছুক্ষণ ঘুমিয়ে পড়ি, কেউ কিছু জানতেও পারবে না। বলো গুপ্তচর, কি বার্তা নিয়ে এসেছো? রাজা সুমিত্রা আপনার জন্য বার্তা পাঠিয়েছেন যে 2 দিন পর তিনি এই রাজ্য আক্রমণ করবেন। আপনি বাকিদের সাথে মিলে বিক্রম রাজাকে বন্দী করবেন। তারপর তিনি আপনাকে এই রাজ্যের রাজা করে দেবেন। যাও, সুমিত্রাকে আমার ধন্যবাদ জানিও। আর হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে। এখন তোমার এখান থেকে যাওয়া বিপদমুক্ত নয়, তাই আজকের দিনটা তুমি পুরনো মহলে বিশ্রাম নাও। কাল রাত হলেই তুমি এখান থেকে চলে যেও। সেনাপতি বিশ্বাসঘাতক, এই কথা আমাকে শীঘ্রই রাজামশাইকে জানাতে হবে, নইলে দেরি হয়ে যাবে। পরের দিন সকালে রাজা বিক্রম তার সেনাপতি এবং সভাসদদের সাথে দরবারে বসেছিলেন। তখনই এক সিপাহী আসে। মহারাজের কি জয় হোক। মহারাজ, রামলাল আপনার সাথে দেখা করতে চায়, তাকে পাঠিয়ে দাও। তখনই রামলালকে দরবারে পেশ করা হয়। সবার সামনে বলাটা উচিত হবে না, এতে আমার প্রাণহানির ভয় আছে। আমাদের থাকতে তোমার ভয় পাবার কোনো দরকার নেই। সবার সামনে বলো তুমি কি বলতে চাও। ইশারা করে সে বলল, মহারাজ, সেনাপতি করণ সিং বিশ্বাসঘাতক। সে প্রতিবেশী দেশের রাজা সুমিত্রের সাথে মিলিয়ে আপনাকে আক্রমণ করার পরিকল্পনা করছে। মহারাজ, আপনাকে বন্দী করে সেনাপতি নিজে এখানকার রাজা হতে চায়। মহারাজ, আর এই সব তুমি কিভাবে জানলে? মহারাজ, গতকাল পূর্ণিমার রাত ছিল, এবং গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম যেখানে সেনাপতি শত্রুর গুপ্তচরের সাথে এই কথাই বলছিলেন। এ কি আবল দাবল বকছিস মূর্খ? তুমি জানো তুমি কার উপর অভিযোগ করছো? রামলাল, সেনাপতি করণ সিং আমাদের অনুগত। তাকে বিশ্বাসঘাতক প্রমাণ করার জন্য তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ মহারাজ, রাজা সুমিত্রার গুপ্তচর এই মুহূর্তে পুরনো মহলে লুকিয়ে আছে। তাকে গ্রেপ্তার করাই সেনাপতির বিশ্বাসঘাতক বানার সবথেকে বড় প্রমাণ মহারাজ। সিপাহীরা, এই মুহূর্তে পুরনো মহলে তল্লাশি চালানো হোক, আর যদি সেখানে সুমিত্রার গুপ্তচর থাকে তবে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, আর ততদিন পর্যন্ত সেনাপতি করণ সিংকে বন্দী করা হোক।
রাজা বিক্রমাদিত্যের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই সেনারা সেনাপতি করণ সিংকে হেফাজতে নেয়। অন্যদিকে সিপাহীদের সাথে রাজা বিক্রমাদিত্য নিজে রামলালকে নিয়ে পুরনো মহলে যান এবং গুপ্তচরকে গ্রেপ্তার করেন। আমার উপর আসা বিপদ কেটে গেল আর রাজ্যের বিশ্বাসঘাতকও ধরা পড়ল। আমরা তোমার উপর খুব প্রসন্ন রামলাল। ধন্যবাদ মহারাজ, তবে একটা ব্যাপারে আমরা তোমার উপর অসন্তুষ্ট। আমি কিছু বুঝলাম না মহারাজ। তুমি দ্বাররক্ষক, রাতভর জেগে মহলের পাহারা দেওয়া তোমার কর্তব্য। এমন অবস্থায় যদি তুমি ঘুমিয়ে পড়ো আর এই সময় রাতে যদি কেউ আমার উপর আক্রমণ করত, আমি ক্ষমা চাইছি মহারাজ। তোমাকে ক্ষমা করা হলো, কারণ তুমি না ঘুমোলে তোমার স্বপ্ন আসতো না। আর যদি তোমার স্বপ্ন না আসতো তবে তুমি আমাকে সতর্ক করতে কিভাবে? কিন্তু এরপর থেকে খেয়াল রাখবে, পাহারার সময় কখনো ঘুমাবে না। হ্যাঁ মহারাজ। এরপর পূর্ণিমার রাত আসে এবং সেই সময়েও রামলাল পাহারা দিচ্ছিল। পাহারা দিতে দিতে মাঝরাত হয়ে যায়। তখন রামলাল ভাবে, দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি, কিছুক্ষণ বসে পড়ি। রামলাল বসে পড়ে, কিন্তু পূর্ণিমার রাতে তার স্বপ্ন আসা অনিবার্য ছিল। তাই বসতেই সে তন্দ্রাচ্ছন্ন হতে শুরু করে। যখনই রামলাল ঘুমিয়ে পড়ে, তার সবসময়কার মতো একটা স্বপ্ন আসে যে রাজা বিক্রম শিকারে গেছেন এবং কিছু আদিম মানুষ তাদের ওপর আক্রমণ করে তাকে বন্দি করে নেয়। দেখো, তোমরা জানো না যে কাকে বন্দি করেছো। আমাকে ছেড়ে দাও, হতে পারে আমি তোমাদের ক্ষমা করে দেব। তখনই সর্দার আসে। এখানে ক্ষমা এবং সাজা দেওয়ার অধিকার শুধু আমারই। এর বলি দেবার প্রস্তুতি নাও। যেই রাজা বিক্রমাদিত্যের বলি দেওয়ার প্রস্তুতি নেওয়া হয় এবং জল্লাদ রাজার শিরচ্ছেদ করতে যায়, তখনই হঠাৎ সর্দারের চোখ রাজার আঙুলের উপর পড়ে, যা রক্তে ভেজা ছিল। এ তো আহত, দেখো এর আঙুলে ক্ষত হয়েছে। খুন্ডিত মানুষের বলি দেওয়া যায় না, একে ছেড়ে দেওয়া হোক। রাজা বিক্রম শিকারের জন্য তৈরি হচ্ছিলেন। তিনি ঘোড়ায় আরোহণ করতে যাচ্ছিলেন। তখনই হঠাৎ রামলাল আসে। কেন? আর তুমি কিভাবে জানলে যে আমি শিকারে যাচ্ছি? আমি সব জানি মহারাজ। গতকাল পূর্ণিমার রাত ছিল, আমি স্বপ্নে দেখেছিলাম। আর তুমি স্বপ্নে কি দেখেছলে? আমি ক্ষমা চাইছি গুরু মহারাজ। আপনার মানা করা সত্ত্বেও আমি কাল রাতে ঘুমিয়ে পড়েছিলাম এবং স্বপ্নে দেখলাম যে কিছু আদিম লোক আপনার উপর আক্রমণ করতে চলেছে মহারাজ। আমার সাথে এত সৈন্য থাকা সত্ত্বেও কেউ আমার উপর কিভাবে আক্রমণ করতে পারে? আদিম লোকেরা আপনার উপর আক্রমণ করবে এবং আপনার সব সৈন্য মারা যাবে মহারাজ। এটা আমি স্বপ্নে দেখেছি মহারাজ। তোমার স্বপ্নের ভয়ে আমি শিকারে যাব না, এটা হতে পারে না। আর তোমার স্বপ্নের কথা যদি বলো, তবে এমনটা জরুরি নয় যে তোমার সব স্বপ্নই সত্যি হবে। আমরা শিকারে যাবই এবং অবশ্যই যাব। ঠিক আছে মহারাজ, তবে প্রথমে আমাকে আপনার হাত দিন। রামলালের কথায় রাজা তার একটি হাত এগিয়ে দেন। তখনই রামলাল একটি ছুরি বের করে মহারাজের আঙুলে ছোট্ট একটি ক্ষত করে দেয়। একে গ্রেফতার করো, আর আমাদের শিকার থেকে ফেরার পর এই দৃষ্টকে আমাদের সামনে পেশ করা হবে। বিক্রম তার কাফেলার সাথে শিকার করতে জঙ্গলের দিকে রওনা হন। পরের দিন সবসময়কার মতো রাজা বিক্রম তার দরবারে বসেছিলেন। রামলাল হাজির মহারাজ। রামলাল, আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আজ আরও একবার তোমার স্বপ্নের কারণে আমার প্রাণ বেঁচে গেল। যদি তুমি আমার হাতকে আহত না করতে, তবে সেই আদিম লোকেরা অবশ্যই আমার বলি দিত। তখনই এক সৈনিক ঘাবড়ে গিয়ে এসে বলে, মহারাজের জয় হোক। মহারাজ, একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। আমাদের রাজ্যের মহামন্ত্রী আর নেই। কি হয়েছে তার? তিনি তো ভালোই ছিলেন। আসলে রামলাল তাকে তার স্বপ্নের কথা বলেছিল, যেখানে বলা হয়েছিল যে 10 দিন পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হবে। কিন্তু তিনি মৃত্যুর ভয়ে এতটাই বেশি ঘাবড়ে গিয়েছিলেন যে সময়ের আগেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং তিনি পরলোকে গমন করেন। রামলাল, তুমি কি মহামন্ত্রীকে তোমার স্বপ্ন সম্পর্কে এই কথাই বলেছিলে? হ্যাঁ মহারাজ, আমার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। আমাদের রাজ্যে তোমার মতো এমন অদ্ভুত মানুষের কদর হওয়া উচিত। সৈন্যরা, আমাদের খাজানচিখানা থেকে প্রচুর সোনা এবং হীরা জওহরাত পেশ করা হোক। কিছুক্ষণ পরেই সৈন্যরা সোনা এবং হীরা জওহরাত নিয়ে উপস্থিত হয়। ধন্যবাদ মহারাজ। আর এই মুহূর্তেই তোমাকে এই রাজ্য থেকে বহিষ্কার করা হলো। রাজ্য থেকে বহিষ্কার করা হলো? মানে এখন আমি এই রাজ্যে থাকতে পারবো না? হ্যাঁ, তুমি এখন এই রাজ্যে থাকতে পারবে না। মহারাজ, আমি তো আপনার প্রাণ বাঁচিয়েছি, বদলে আপনি আমাকে নিজের রাজ্য থেকে বের করে দিচ্ছেন। এটা সত্যি যে তোমার স্বপ্নের কারণে রাজ্যের উপর আসা সব বিপদ কেটে গেছে এবং আমাদের প্রাণও বেঁচে গিয়েছিল। তবুও আপনি আমাকে ভালোর বদলে সাজা দিচ্ছেন? হ্যাঁ, কারণ তোমার এখানে থাকা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। মানুষ ততক্ষণ পর্যন্ত শান্তিতে থাকতে পারে যতক্ষণ পর্যন্ত সে নিজের ভবিষ্যতের কথা জানে না। ভবিষ্যৎ ভালো হোক বা খারাপ, যদি তার কথা সময় আসার আগে জানা যায়, তবে মানুষ বেঁচে থেকেও মৃত হয়ে যায়। তুমি আমাদের মহামন্ত্রীকে মৃত্যুর সত্যিটা জানিয়ে দিয়েছিলে, কিন্তু মৃত্যুর ভয়ে মৃত্যুর আগেই তিনি চলে গেলেন। আর এই শোকের মধ্যে তার স্ত্রীও চলে গেলেন। তোমার স্বপ্ন 2টি জীবন কেড়ে নিল। আমরা তোমাকে এর জন্য দোষী সাব্যস্ত করছি না, কিন্তু কিছু জিনিস সময়ের উপরই ছেড়ে দেওয়া উচিত।
যে ভবিষ্যৎ জেনে মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে যায় সেই ভবিষ্যৎ না জানাই ভালো। তুমি যেতে পারো। রাজার দেওয়া উপহারের সাথে রামলাল দরবার থেকে বিদায় নেয়। অবশেষে রামলালের অন্যদের ভবিষ্যৎ বলার এই অদ্ভুত গুণটি রামলালের জন্যই